তো আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ৬২ পৃষ্ঠার ২ থেকে এখানে যে ১১ নম্বর পর্যন্ত অঙ্কগুলো রয়েছে এগুলোর সমাধান করার চেষ্টা করব। গত ক্লাসে আমি ১ নম্বরের যে এমসিকিউ বা সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই এগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকে আমরা এখানে হিসাব করি এবং এখানে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তার আগে বলে রাখি, যারা এখনও বৃত্তি পরীক্ষার অনলাইন ব্যাচ আমাদের সম্পর্কে যে এখনও বিস্তারিত জেনে নেওনি তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিতে পারো। তো এখানে দেখো ২ নম্বরে কি বলেছে, হিসাব করি। মানে এখানে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, অর্থাৎ আমরা ভগ্নাংশের যোগ বা বিয়োগ কিভাবে করি ইতিমধ্যেই আমরা কিন্তু পূর্ববর্তী যে তোমাদের বইয়ের পৃষ্ঠাগুলো ছিল সেগুলোতে আলোচনা করেছি। তো এখন এখানে আমাদেরকে কি বলেছে যে এই ভগ্নাংশের যোগগুলো বা এখানে যে বিয়োগগুলো রয়েছে সেগুলো করতে হবে। তো প্রথমেই আমরা ১ নাম্বারটি করব, এভাবে আমরা সবগুলোর যোগ হিসাব করার চেষ্টা করব। তো প্রথম যে ভগ্নাংশের যোগটি রয়েছে সেটা আমরা প্রথমে খাতায় লিখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম যোগটি আমরা খাতায় লিখে নিছি। তো ভগ্নাংশের যোগ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ভগ্নাংশের যে হরগুলো রয়েছে সেগুলো সমহর কিনা। সমহর মানে কি, এই নিচেরটাকে বলা হয় হর আর উপরেরটাকে বলা হয় লব। এই হরটা যে দুটো ভগ্নাংশের আমাদেরকে যোগ করতে বলবে বা বিয়োগ করতে বলবে আমরা দেখব যে সেই দুটো ভগ্নাংশের হরগুলো সমান কিনা। এখানে দেখা যাচ্ছে যে হর একটার হচ্ছে ৯ এবং একটার হচ্ছে ৫। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সমহর ৯ বা সমান ৯। তো এখন আমাদেরকে যোগ করার জন্য আমাদের প্রথম কাজ হবে এই ভগ্নাংশ দুটোকে সমহরে রূপান্তর করতে হবে। তো এজন্যই আমরা এখানে লিখব যে ভগ্নাংশ দুটির যোগ করার জন্য প্রথমে সমহরে রূপান্তর করি। তো সমহরে রূপান্তরের একটা কিন্তু নিয়ম আছে। সেই নিয়মটা কি, আমরা এখানে এই ৯ আর ৫-এর একটা লসাগু করব। এটা তোমাদের না দেখালেও হবে, আমি তোমাদের কিভাবে তোমরা করবে এটা বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। আমরা কি করব, এই ৯ এবং ৫-এর লসাগু করব। দেখো ৯ এবং ৫-এর লসাগু করার নিয়ম হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আমাদেরকে এমন একটা সংখ্যা দ্বারা, মৌলিক সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে অন্তত ১-এর অধিক সংখ্যাকে ভাগ যায়। এখানে ৯ এবং ৫-কে এমন কোন সংখ্যা দ্বারা ভাগ যায় বলো তো? কোনো সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ যায় না, যে দুটোকেই ভাগ যায়। তার মানে যখন দুটো সংখ্যার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক থাকে না তখন আমরা কি করব, সংখ্যা দুটিকে গুণ করে দেব। তাহলে ৯ এবং ৫-এর লসাগু যদি আমরা ৯ এবং ৫-কে গুণ করে দিই তাহলে পেয়ে যাব কত হচ্ছে ৪৫। ৫ লং ৪৫। তার মানে আমরা এই লসাগুটি করার মাধ্যমে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে এই সমহরে রূপান্তরের যে হরটা রয়েছে আমাদেরকে এই প্রথম ভগ্নাংশের হরটাকেও আমাদের ৪৫ করতে হবে এবং দ্বিতীয় ভগ্নাংশের যে হরটা রয়েছে সেটাকেও আমাদেরকে ৪৫ করতে হবে। এখন দেখো এই যে ভগ্নাংশটি যে রয়েছে এটাকে যদি আমরা হরটাকে দুটোরই ৪৫ করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে দুটোকেই গুণ করতে হবে। লব এবং হরকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হরকে গুণ করলে ৪৫ হয়। তাহলে দেখো এখানে যদি তুমি ৯-কে ৫ দ্বারা গুণ করো তাহলে কিন্তু হর ৪৫ হচ্ছে, আবার 5-কে যদি তুমি ৯ দ্বারা গুণ করো তাহলে কিন্তু ৪৫ হচ্ছে। এটা জানার জন্য আমরা কি করব, জাস্ট প্রথম সংখ্যাটির হর দ্বারা আমরা এই ৪৫-কে ভাগ করলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কত দিয়ে ভাগ করতে হবে। দেখো ৯-কে যদি আমরা ৪৫ দিয়ে ৪৫-কে যদি আমরা ৯ দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ৫। তার মানে যে প্রথম ভগ্নাংশটি রয়েছে এটাকে আমরা ৫ দ্বারা ভাগ করব, গুণ করব। হরকেও ৫ দ্বারা গুণ করব, ৯-কেও ৫ দ্বারা গুণ করব, তাহলে এখানে ৪৫ হচ্ছে। আর দ্বিতীয় ভগ্নাংশটিকে কত দ্বারা গুণ করব এটা জানার জন্য আমাদেরকে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটি রয়েছে, হর কত ৫, এই ৫-কে ৪৫-কে আমরা এবার ৫ দিয়ে ভাগ করব, তাহলে আমরা এখানে ৯ পাচ্ছি। তার মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে আমাদেরকে ৯ দ্বারা গুণ করতে হবে, তাহলেই আমাদের এখানে হরে ৪৫ আসবে। তো এটাই হচ্ছে মূলত সমহর করার নিয়ম। প্রথমে যোগ যখন আমরা করব তখন আমরা দেখব যে হর দুটি সমহর কিনা। সমহর না হলে আমরা সমহর করে নিব। সমহর করার জন্য আমরা হর দুটির লসাগু করব, লসাগু যত হবে আমাদের হরে তত রূপান্তর করতে হবে। তারপর আমরা এই লব এবং হরকে দেখব যে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। প্রথমে ৯ দ্বারা আমরা ভাগ করলাম ৪৫-কে, তার মানে প্রথম সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করতে হবে। তারপর আমরা ৫-কে ৪৫-কে ৫ দ্বারা ভাগ করলাম, দেখলাম এখানে যে উত্তর আসলো ৯, তার মানে আমাদের দ্বিতীয় ভগ্নাংশটিকে ৯ দ্বারা ভাগ করতে হবে, তাহলেই আমরা এখানে সমহর পেয়ে যাব। তো দেখো এখানে লবকেও কিন্তু এই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। শুধু হরকে গুণ করলে কিন্তু হবে না,
লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো লবকে যদি তুমি 2 দ্বারা 5 দ্বারা গুণ করো 2কে, তাহলে হচ্ছে এখানে 10, আর 9কে 5 দ্বারা গুণ করলে তো 45 হবে। তারপর 12কে যদি তুমি 9 দ্বারা গুণ করো তাহলে হবে 108, এবং 5কে যদি তুমি 9 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 45। এখন আমরা সমহরে রূপান্তর হলে এখন আমরা কিন্তু এটাকে যোগ করতে পারবো। তো যোগ কীভাবে করবো দেখো, যেহেতু দুটোরই হর সমান, এজন্য আমরা কি লিখব, একটা হর লিখব 45। তারপর আমরা কি করব, উপরের সংখ্যা যোগ করে দেব, উপরের সংখ্যা আর নিচের সংখ্যাটাকে আমরা কি করব, যোগ করে দেব। যোগ করার পর আমরা কি করব, যোগফল দেখো কত হচ্ছে, 118, আর এখানে হচ্ছে 45। এখন দেখো এটা কিন্তু আমাদের যোগফল হয়ে গেল। এখন এখানে আমাদেরকে দেখো, আমাদেরকে লঘিষ্ঠ যোগ করার পর আমাদেরকে দেখতে হবে যে লঘিষ্ঠ মানে এটার কোনো ছোট রূপ করা যায় কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। মানে দেখতে হবে যে ভগ্নাংশ দুটিকে, লব এটা এবং এটা হর, এই দুটোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। তো এখানে যেহেতু যাচ্ছে না, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটিকে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর আমাদেরকে উত্তরের সময় অপ্রকৃত ভগ্নাংশকে অপ্রকৃত আকারে রাখা যাবে না, সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। দেখো এখানে লবটা হচ্ছে বড় আর হরটা হচ্ছে ছোট, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তো মিশ্র ভগ্নাংশে আমরা কিভাবে রূপান্তর করব, এটাকে রূপান্তর করার জন্য আমরা এই 45 ভাগ 118 করব। তারপর আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো দেখো আমরা কত দ্বারা এখানে ভাগ করতে পারি, আমরা এখানে 2 দ্বারা ভাগ করব। 45 দুগুণ দেখো কত হয়, 90। এখানে আমরা এখন বিয়োগ করব, তাহলে হচ্ছে 8। এখানে তারপর এখানে যদি আমরা 9 এসে 11 করতে কত হয় বলো, 9 এসে 11 করতে 2। তো দেখো এখন আমাদেরকে কি হয়ে গেল, এখন আমরা এটার উত্তরটা লিখব, মানে মিশ্র ভগ্নাংশটা লিখব। তাহলে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরের ক্ষেত্রে যে ভাগফলটা বের হবে এটা আমরা কি লিখব, সমস্তায় বা পূর্ণ সংখ্যায় লিখব। তারপর যে ভাগশেষটা বের হবে সেটা আমরা হরে লিখব, আর যে হর আগে যেটা ছিল আমরা সেটাই লিখব। তার মানে উত্তর হচ্ছে আমাদের এটা। তাহলে এই যোগটার উত্তর হচ্ছে এটা। প্রথমে আমরা সমহরে রূপান্তর করলাম, তারপর আমরা কি করলাম, যোগ করলাম। যোগ করার পর দেখলাম এটা অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ আমরা রাখা যাবে না, এই জন্য আমরা কি করলাম, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলাম। তো এখন আমরা পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করব। এখানে পরবর্তী অঙ্কটি দেখো, 2 নাম্বার 3 সমস্ত 3-এর 1 যোগ 2 সমস্ত 9-এর 4। এই অঙ্কটি আমরা যদি করতে চাই তাহলে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মিশ্র ভগ্নাংশ রয়েছে। মিশ্র ভগ্নাংশের সরাসরি আমরা যোগ করব না, আমরা কি করব, এই মিশ্র ভগ্নাংশটাকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব, তারপর আমরা সমহরে রূপান্তর করব এবং তারপর আমরা যোগ করব। তো দেখো এখানে প্রথমে 3 সমস্ত 3-এর 1কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে, এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করার পর এই গুণফলকে 1 দ্বারা যোগ করতে হবে। এটাই হচ্ছে মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম। তার মানে এটাকে যদি আমরা 3কে এই হর দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 3 3 9 আর যোগ 1, এটা আমরা কি লিখব, লবে লিখব 10, আর হর যেটা আছে সেটাই লিখলাম। তো এটাও এভাবে করব, 2কে আমরা প্রথমে হর দ্বারা ভাগ করব, গুণ করব, 9 2 18, আর তারপর আমরা এই 4 দ্বারা লব দ্বারা যোগ করব। তাহলে 18 আর 4 কত হচ্ছে 22, এখানে আমরা লিখলাম 22, আর হর যেটা আছে সেটাই। এখন আমরা কি করব, এটাকে যোগ করার জন্য আমরা সমহরে রূপান্তর করব। সমহরে রূপান্তর করার জন্য আমরা হর দুটোকে কি করব, লসাগু করে নেব। দেখো এখানে যদি আমরা হর দুটোকে তুমি যদি লসাগু করো তাহলে এখানে কত দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা ভাগ যাচ্ছে। 3 দ্বারা 3কে ভাগ করলে 1 হচ্ছে, এবং 3 দ্বারা যদি তুমি 3কে ভাগ করো তাহলে 3 হচ্ছে। তার মানে আর ভাগ যায় না। এখানে 3 দ্বারা তুমি 3কে গুণ করো, কত হচ্ছে, 3 3 9, আমাদের লসাগু কত, 9। তার মানে এখানে আমাদেরকে 9 আনতে হবে, এখানেও 9 আনতে হবে। তো দেখো 3কে কত দ্বারা গুণ করলে 9 হয়, 3কে 3 দ্বারা গুণ করলে 9 হয়। তার মানে আমাদেরকে প্রথম ভগ্নাংশটিকে 3 দ্বারা গুণ করতে হবে। আমরা গুণ করলাম 10 গুণন 3, আর এখানে 3 গুণন 3, আর দ্বিতীয় ভগ্নাংশটিকে 9 আছে। তার মানে কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটিই হয়। তার মানে এখানে আমরা
দ্বিতীয় ভগ্নাংশটিকে 1 দ্বারা গুণ করব। আমরা করলাম 22 গুণন 1 9 গুণন 1। এখন আমাদের কি হলো, এখানে 3 10 30 আর 3 3 9, এখানে 22 আর 9 থাকলো, আমাদের সমহরে রূপান্তর হয়ে গেল। এখন আমরা কি করব, এই যোগ করব। তো যোগ করার জন্য আমরা কি করব, যেহেতু দুটোর ভগ্নাংশ হরটাই একই, এজন্য আমরা একটা হর লিখলাম। তারপর আমরা কি করব, যোগ করে দেব 30, উপরে লবগুলো যোগ করে দেব। 30 যোগ 22 কত হচ্ছে, বলো? 52 হচ্ছে। 52 বাই 30 আর 22 যোগ করলে হয় 52 বাই 9। তো এখন এটা কি বলো, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর কারণ লবটা বড় আর হরটা ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশে আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, লবকে হর দ্বারা ভাগ করতে হবে। হর কত বলো, 9, আর লব কত 45। তাহলে এখানে আমরা ভাগ করি, আমরা কত নিতে পারি বলো? 9 এর ঘরের নামতা যদি আমরা পড়ি তাহলে 9কে 9, 9 দুগুণে 18, 3 লং 27, 4 লং 36, 5 9 45, 6 লং 54। 52 চেয়ে বড় হয় যায়, আমাদেরকে বড় নেওয়া যাবে না, তাহলে আমাদেরকে এখানে নিতে হবে 5। এখানে আমরা 5 লং কত বললাম, 45 বললাম। তাহলে 52 থেকে তুমি যদি 45কে বিয়োগ করো তাহলে হচ্ছে বিয়োগফল 7। তো এখন আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটি যদি মিশ্র ভগ্নাংশে করি তাহলে এখানে কত হবে, ভাগফলটা আমাদেরকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। তারপর যে ভাগশেষটা রয়েছে এটা হচ্ছে ভাগশেষ, এই ভাগশেষটা আমাদেরকে লবে লিখতে হবে, আর হর আগে যেটা ছিল সেটাই লিখতে হবে। তো এটাই হচ্ছে মূলত আমাদের উত্তর। আমরা অপ্রকৃত ভগ্নাংশটিকে কী করলাম, মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। তো এরপর দেখো পরবর্তী যে 3 নাম্বার তোমাদের অঙ্কটি রয়েছে, এটা কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হবে। এই অঙ্কটি 3 নাম্বার যে অঙ্কটি রয়েছে এটা আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগের নিয়ম কিন্তু সেম বা একই। আমাদেরকে কী করতে হবে, প্রথমেই এখানে যে ভগ্নাংশটি রয়েছে সেটার সমহরে রূপান্তর করতে হবে। তো আমরা লিখব, ভগ্নাংশ দুটিকে বিয়োগ করার জন্য প্রথমে সমহরে রূপান্তর করি, বা এই কথাটি যদি তুমি নাও লেখো, সরাসরি সমহরে রূপান্তর করো তাহলেও হবে। তো সমহরে রূপান্তরের জন্য আমরা প্রথমে 9 এবং 5কে লসাগু করব। আমরা ইতিমধ্যেই জানলাম 9 এবং 5-এর লসাগু হচ্ছে 45। তাহলে আমাদেরকে দুটোর হরকেই 45-এ রূপান্তর করতে হবে। এর জন্য আমাদেরকে প্রথম ভগ্নাংশকে 9কে 5 দ্বারা গুণ করলে 45 হবে, আর 5কে 9 দ্বারা গুণ করলে 45 হবে। তাহলে প্রথমটাকে আমরা 5 দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টাকে আমরা 9 দ্বারা গুণ করলাম। তো আমরা গুণ করে কি করে পেলাম, এখানে একটা বিষয় পেলাম। এখানে আমরা সমহরে রূপান্তর করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশটি বড় এবং এই ভগ্নাংশটি ছোট। আমরা জানি যে ছোট থেকে কিন্তু বড় বিয়োগ করা যায় না, বিয়োগ করা যায় কিন্তু সেটা বিয়োগ মানে মাইনাস আসবে। এজন্য আমরা কি করব, এই ভগ্নাংশটিকে আমরা উল্টে দেই। এটা হয়তো তোমাদের বইয়ের একটু মিস্টেক আছে, এজন্যই এটা হয়েছে, বা তোমরা যদি চাও এভাবেও বিয়োগ করে দিতে পারো। সেক্ষেত্রে তোমরা বিয়োগ করার পর কি করবে, সামনে একটি বিয়োগ চিহ্ন বসিয়ে দেবে। আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। তো আমরা কি করব, এটাকে ঘুরিয়ে দিলাম। এটা ঘুরিয়ে দেওয়া যদি ঠিক নয়, কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের বইয়ে একটু মিস্টেক হয়ে গেছে, এজন্য এটা করে দিয়েছে। তো দেখো, এটা আমরা এখন বিয়োগ করব, যেহেতু দুটোর হর একই, এজন্য আমরা 45 লিখলাম, একটা হর লিখলাম। তারপর আমরা 108 থেকে কি করব, 10কে বিয়োগ করব। 108 থেকে তুমি যদি 10কে বিয়োগ করো তাহলে কত হয় দেখো, 108 থেকে তুমি যদি 10কে বিয়োগ করো তাহলে হচ্ছে 98, আর এখানে নিচে 45। তো এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, কারণ লব বড় হর ছোট, এজন্য আমরা কি করব, এটাকে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তার জন্য আমরা কি করব, 45 ভাগ 98 দিব। তো এটাকে যদি তুমি কত দ্বারা ভাগ করবে বলো, 2 দ্বারা ভাগ করো। এখানে তুমি 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে, 45 দুগুণ 90, আর এখানে তোমার বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে তোমার উত্তরটা কত হচ্ছে দেখো, 2 সমস্ত ভাগফলকে পূর্ণ সংখ্যায় নিলাম, আর হর যেটা ছিল সেটাই নিলাম, আর উপরে লব আমরা ভাগশেষ 8 নিলাম। তো এটাই হচ্ছে উত্তর। আর যদি তুমি সরাসরি এইটা থেকে তুমি বিয়োগ করতে চাও, বা ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করতে চাও, তাহলে কি হবে, প্রথমে একটা নিবে, হর নিবে, তারপর কি করবে, এই 10 থেকে
বিয়োগ 108 করে দিবে। তারপরে 108 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 98 হয়। আর নিচে 45ই থাকে। আর এই যেহেতু এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা, এই জন্য আমরা সামনে একটা বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। এটার বিয়োগফল হচ্ছে এইটা, আর এটাকে ঘুরিয়ে দিলে এভাবে আমরা করব। তো এটাই হচ্ছে মূলত 3 নম্বরের তোমাদের উত্তর। এখন আমরা 4 নম্বরটি দেখো। 4 নম্বরদের আমাদেরকে আরও একটি বিয়োগ দিয়েছে, এখানে আমরা এটার বিয়োগফলটা নির্ণয় করব। দেখো এখানে দিয়েছে 3 সমস্ত 6-এর 1 বিয়োগ 2 সমস্ত 10-এর 1। তাহলে আমরা কি করব? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তার জন্য আমরা এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করব, তারপর লব দ্বারা যোগ করব। তাহলে 3 গুণন 6 মানে হচ্ছে 3 6 18, আর যোগ 1 মানে হচ্ছে 19। আমরা 19/6 লিখলাম। তারপর আমরা এই ভগ্নাংশটিকেও যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি তাহলে হচ্ছে 10 দুগুণ 20, মানে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করলাম, 2 গুণন 10 মানে হচ্ছে 20 যোগ 1 21, তাহলে 21/10। এখন আমাদেরকে কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে সমহারে রূপান্তর করার জন্য। তো আমরা আলাদা করে লসাগুটা বের করে নেব। 2 6 আর 10-এর লসাগু, এই হর দুটোর লসাগু। হর কত? 6 আর 10। 6 আর 10-এর লসাগু কত বলো? এখানে কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যায়, তাহলে 3 হয়। আর এখানে 10কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে 5 হয়, আর ভাগ যায় না। তাহলে 3 দুগুণ 6, আর 6কে যদি তুমি 5 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 30। 5 6 30। তার মানে আমাদেরকে হরে 30 নিতে হবে। এটার হরেও 30 আনতে হবে, এটার হরেও 30 আনতে হবে। তো এখন 6কে কত দ্বারা গুণ করলে 30 হয়? 6কে 5 দ্বারা গুণ করলে আমরা জানি 30 হয়, আর 10কে 3 দ্বারা গুণ করলে আমাদের 30 হয়। তার মানে আমরা প্রথম ভগ্নাংশটিকে হর এবং লবকে 5 দ্বারা গুণ করব, আর দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা 3 দ্বারা গুণ করব। তো আমরা গুণ করলাম, 19 গুণ 5 হচ্ছে 95, আর 6 গুণ 5 হচ্ছে 30, 21 গুণ 3 হচ্ছে, যেহেতু এটাকে 3 দ্বারা গুণ করব, 21 গুণ 3 হচ্ছে 63, আর 10 গুণ 3 হচ্ছে 30। এখন আমরা কি করব? বিয়োগ করে দিব। দেখো এখানে আবার কিন্তু প্রথমটা বড় এবং দ্বিতীয়টা ছোট। তো আমরা জানি বড় থেকে ছোটই কিন্তু বিয়োগ যায়। তাহলে এখানে যে কোনো একটা ভগ্নাংশ আমরা নিলাম, 30কে আমরা নিলাম, যেহেতু দুটো ভগ্নাংশই সেম এর জন্য আমরা একটা ভগ্নাংশ নিলাম, 30ই নিলাম কমন। তারপর আমরা কি করব? যে লবগুলো রয়েছে সেটাকে আমরা বিয়োগ করব। তাহলে এখানে 95 বিয়োগ 63 কত হয় বিয়োগফল? 95 থেকে তুমি যদি 63কে বাদ দাও তাহলে কত হয়? বিয়োগ করো। এখানে 3 আছে, 5 করতে কত হবে? 2, হাতে কত? হাতে নেই, তাহলে 6 আছে 3 করতে, 6 আছে 9 করতে 3, আর এখানে 30। দেখো আমি কি বলেছি যে আমাদের যেটা বের হবে সেটাকে আমাদেরকে লঘিষ্ঠ আকারে রূপান্তর করতে হবে। মানে কি করতে হবে? ছোট আকারে রূপান্তর করতে হবে। তার মানে আমাদের এখানে কি করতে হবে বলো? এই 32কে এবং 30কে একই একটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কোন সংখ্যা দ্বারা ভাগ যায় 32 এবং 30কে? 2 দ্বারা ভাগ যায় 32 এবং 30কে। তাহলে তুমি যদি 32কে 2 দ্বারা ভাগ করো তাহলে 16 হয়, 30কে তুমি যদি 2 দ্বারা ভাগ করো তাহলে 15 হয়। তাহলে কত হলো? 16/15। এখন এটাকে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়? না, যায় না। তার মানে যেহেতু লবটা বড় এবং হরটা ছোট, লব 16 এবং হর 15, তার মানে লব বড় হর ছোট, মানে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিসে রূপান্তর করব? আমি এইদিকে লিখছি, তোমরা নিচে লিখবে। কি করব? আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করব। তার মানে আমরা হরটাকে এই হর ভাগ লব দেব। তো দেখো এখানে 15কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু 16-র চেয়ে বেশি হয়ে যায়। তার মানে তুমি 15কে শুধু 1 দ্বারা ভাগ করবে। 15কে 15 দ্বারা ভাগ করলে ওই 15ই হয়, আর 16 থেকে 15 বাদ দিলে হয় 1। তার মানে ভাগফলও 1 এবং ভাগশেষও 1। তাহলে আমরা ভাগফলটা কোথায় লিখব বলো? পূর্ণ সংখ্যায়। আর ভাগশেষটা কোথায় লিখব? এটা হচ্ছে ভাগশেষ, আমরা লিখব লবে। আর হওয়ার আগে যেটা ছিল সেটাই। তার মানে আমাদের উত্তর হচ্ছে এইটা, 1 সমস্ত 15/15 1। তো 5 নম্বর অঙ্কটির আমরা যদি সমাধান করার চেষ্টা করি, এখানে দেখো 3টি সংখ্যার আমাদেরকে যোগ বিয়োগ দিয়েছে, মানে একই সাথে এখানে যোগ করতে হবে এবং একই সাথে বিয়োগও এখানে দিয়েছে। তো যোগ দেওক বিয়োগ দেওক বা কয়টি সংখ্যা দেয় দেওক, নিয়ম কিন্তু একই। প্রথমে আমাদেরকে সমহারে রূপান্তর করতে হবে। তো আমরা সমহারে রূপান্তর করার জন্য 4, 8 এবং 12 এর লসাগু করব।
তো আমরা আলাদা করে 4, 8 এবং 12 এর লসাগুটা বের করে নিব। তো কোন সংখ্যা দ্বারা ভাগ যায় বলো? 2 দ্বারা সবগুলোকেই ভাগ যাচ্ছে। 4কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 2, 4কে যদি তুমি 2কে যদি তুমি 8 দ্বারা ভাগ 8কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 4, 12কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে কত হচ্ছে 6। আবারও কিন্তু 2 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে 2কে 2 দ্বারা ভাগ করলে 1, 2কে 2 দ্বারা ভাগ 4কে 2 দ্বারা ভাগ করলে 2 এবং এখানে 6কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হচ্ছে 3। এখন দেখো তো কোন সংখ্যা দ্বারা কি এই 1, 2 এবং 3কে ভাগ যায়? না, কোনো একক সংখ্যা দ্বারা ভাগ যায় না। তার মানে এখানে আমরা ভাগ করা শেষ করে দিয়ে গুণ করা শুরু করে দেবো। তাহলে এখানে আমরা প্রথমে 2কে 2 দ্বারা গুণ করব, 2 দুগুণ 4, 4কে আবার এই 2 দ্বারা গুণ করব, 4 দুগুণ 8, 8কে আবার এটা দ্বারা গুণ করব, 3 অষ্টে 24। তার মানে এখানে আমাদেরকে হরগুলোতে 24-এ রূপান্তর করতে হবে। তাহলে 24-এ রূপান্তর করার জন্য প্রথমে 4কে হরকে এই 4কে যদি আমরা 24 করতে চাই তাহলে কত দ্বারা ভাগ করতে হবে? হ্যাঁ, 4, 6, 24। তার মানে প্রথম ভগ্নাংশটিকে 6 দ্বারা ভাগ করতে হবে, গুণ করতে হবে। তারপর দ্বিতীয় ভগ্নাংশটিকে হর আছে 8, 8কে কত দ্বারা গুণ করলে 24 হয় বলো তো? 8কে 3 দ্বারা গুণ করলে 24 হয়। তার মানে দ্বিতীয় ভগ্নাংশটি আমরা 3 দ্বারা গুণ করব। এরপর রয়েছে 12, 12কে কত দ্বারা গুণ করলে 24 হয়? 12কে 12, 12 দুগুণ 24, 12কে 2 দ্বারা গুণ করলে হয় 24। তার মানে তৃতীয় ভগ্নাংশটিকে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা করলাম, এখানে হচ্ছে গুণ করলে 18/24, এখানে 21/24 আর বিয়োগ 22/24। এখন আমরা কি করব? যেহেতু সবগুলোরই হর এখন সমান হয়ে গেল, এখন আমরা কি করব? একটা হর নিব। একটা হর নিয়ে আমরা লবগুলোকে যেটা যোগ আছে সেটা যোগ করে দেব, যেখানে বিয়োগ আছে আমরা বিয়োগ করে দেব। এখানে 18 যোগ 21, তারপর বিয়োগ 22। তাহলে যোগ প্রথমে যে দুটো যোগ আছে সেটা আমরা করে নেই। 18 আর 21 যোগ করলে কত হয় বলো? তুমি যোগ করে দেখো। এই 24 লিখলা, 18, এখানে 9 আর এখানে 2 আর 1 3, মানে হয় 39। তারপর এখন বিয়োগ 22টা কিন্তু বাকি আছে, এটার সাথে আমরা বিয়োগ 22টা করে নিলাম। মানে যেটার সামনে প্রথমে যোগ আছে সেই যোগটা আগে করে নিবে, তারপর বিয়োগটা করে নিবে। তাহলে এটা থেকে এটা যদি তুমি বাদ দাও তাহলে কত হয় দেখো। এখানে হচ্ছে 7, 9 থেকে 2 বাদ দিলে হয় 7, আর এখানে 2 থেকে তুমি যদি 3 বাদ দাও, 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে 1, 17 আর নিচে কত 24। তো এখন দেখো তো এই ভগ্নাংশটি কি অপ্রকৃত ভগ্নাংশ নাকি প্রকৃত ভগ্নাংশ? ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশকে কোনো কিছু রূপান্তর করার প্রয়োজন নেই। প্রকৃত ভগ্নাংশই থেকে যাবে। তার মানে এটাই উত্তর, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা 6 নম্বর অঙ্কটি যদি করতে চাই, দেখো এখানে 4টি ভগ্নাংশ দিয়েছে। তো 4টি হোক 5টি হোক, আমাদের নিয়ম হচ্ছে সেম। আমরা প্রথমে যেগুলো মিশ্র ভগ্নাংশ রয়েছে সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। এটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে হচ্ছে 1কে 3 দ্বারা গুণ করলে 3 এবং উপরে 1, 4। তার মানে উপরে লিখবো, লবে লিখবো 4। এটাকে যদি আমরা মিশ্র করি, অপ্রকৃত করি তাহলে হচ্ছে 3, 4, 12 আর 13/4। এটাকে যদি আমরা মিশ্র করি, অপ্রকৃত করি মিশ্রটাকে, তাহলে হচ্ছে 3, 6, 6। তাহলে 6 দুগুণ 12, 12 আর 5 হচ্ছে 17। আর এটা তো প্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমাদেরকে কিছু করতে হবে না। তো এখন আমাদেরকে এটাকে যোগ বিয়োগ করার জন্য আমাদেরকে কী করতে হবে? সমহারে রূপান্তর করতে হবে। সমহারে রূপান্তর করার জন্য আমরা 3, 4, 6 এবং 4-এর লসাগু নির্ণয় করব। 3, 4, 6-এর লসাগু হচ্ছে 12। তার মানে আমাদেরকে কী করতে হবে? এই সংখ্যাগুলোকে 12-তে রূপান্তর করতে হবে। এই যে 3কে 12-কে রূপান্তর করতে হবে, 4কে 12 রূপান্তর করতে হবে, 6কে 12 এবং 4কে 12। তাহলে 3কে 12-কে রূপান্তর করার জন্য আমরা প্রথম ভগ্নাংশটিকে 4 দ্বারা গুণ করলাম। 4কে 12-তে রূপান্তর করার জন্য আমরা প্রথম ভগ্নাংশটিকে 3 দ্বারা গুণ করলাম। 6কে 12 রূপান্তর করার জন্য আমরা প্রথম ভগ্নাংশটিকে 2 দ্বারা গুণ করলাম এবং 4কে আমরা 12 করার জন্য আমরা 3 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমরা সবগুলোর সমহার পেয়ে গেলাম হর এবং লবকে গুণ করে। তাহলে আমরা এখানে কি লিখব? 12 লিখব, শুধু 12 লিখব। যেহেতু সবগুলোরই সেম, তার মানে আমরা একটা লিখতেই পারি। তারপর ওই হরগুলোর যোগ বিয়োগ আমরা করে দেব। 16 যোগ 39 বিয়োগ 34 বিয়োগ 9। এখন আমরা কি করব? এই যেগুলো যোগ রয়েছে, কোনটার সামনে যোগ রয়েছে? এটার সামনে যোগ রয়েছে, সামনে কিছু না থাকলে মানে যোগ, আর এটার সামনে যোগ রয়েছে, তার মানে যোগ দুটো আমরা কি করব? যোগ করব।
তারপর বিয়োগ দুটো যোগ করে এই যোগের সাথে বিয়োগ করে দেবো। দেখো আমরা কিভাবে করি। আমরা প্রথমে 16 আর 39 কী করব, যোগ করব। তুমি যদি 16 আর 39 যোগ করো তাহলে দেখো কত হচ্ছে। 9 আছে 6 করতে কত হয়, 15। 15 তুমি 5 নেবে, নিচে তো 12 লিখবেই, 15 কত লিখবে, 5 লিখবে, হাতে কত 1, আর এখানে 3 আর 1 4 আর 5, তাহলে কত হচ্ছে 55। এই 16 39 আর 16 তুমি যদি যোগ করো তাহলে হচ্ছে 55 বিয়োগ। এখন আমাদেরকে কী করতে হবে, এই বিয়োগ দুটোকে যোগ করতে হবে। তাহলে বিয়োগ দুটোকে যোগ করলে দেখো কত হয় 34, আর এখানে তুমি যদি 9 যোগ করো তাহলে হচ্ছে 43। এখন এটার সাথে এটা বিয়োগ করে দিলে তুমি উত্তর পেয়ে যাবে। এটার সাথে এটা বিয়োগ করে দিলে দেখো কত হয়, 55 থেকে তুমি যদি 43 বাদ দাও, 3 আছে এখানে, 5 করতে কত হয় 2, আর এখানে 4 আছে 1 করতে 1, 12, আর এখানেও 12। এখন আমাদের কী করতে হবে, লঘিষ্ঠ আকারে রূপান্তর করতে হবে। তার মানে এই 12 উপরেও 12 নিচেও 12, 12কে 12 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে আমাদের উত্তর হচ্ছে 1। তো এখানে বিষয়টা তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, এই যোগ বিয়োগটা এখানে আমাদেরকে দুটো সংখ্যার সামনে যোগ আছে আর দুটো সংখ্যার সামনে বিয়োগ আছে। তার মানে আমাদেরকে কী করতে হবে, এই সংখ্যা থেকে এই দুটো সংখ্যাকে বিয়োগ করতে হবে। আমরা কি করলাম, যোগটা করে নিলাম, করার পর এই আমরা দেখলাম বিয়োগ কতগুলো, বিয়োগ হচ্ছে 34 আর 9, তার মানে 43। 43কে আমরা বাদ দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর। এখন আমরা কি করব, আমরা এখানে যে 9, 10 এবং 11 নম্বর অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করার চেষ্টা করব। তোমরা আবার পড়া বুঝতে পারতেছো কিনা সেটা একটু আমাকে আমাদের ফেসবুক গ্রুপ যে স্টাডি হেল্প জোন রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা আমাকে জানিয়ে দিতে পারো, অথবা একটি লাইক দিলেও আমি বুঝে যাব যে তোমরা আমার পড়া বুঝতে পারতেছো। এখানে দেখো 9 নম্বর অঙ্কটি কি বলেছে, এটা হচ্ছে লিখিত অঙ্ক। 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত। তো এই অঙ্কগুলো কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, কারণ আমরা জানি যে একত্রে যদি বোঝায় তাহলে আমাদেরকে যোগ করতে হয়। এখানে কি বলেছে, একত্রে, তার মানে আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে। তার মানে এই যে এখানে 3 সমস্ত 4-এর 3 মিটার ও 2 সমস্ত 3-এর 1 মিটারটাকে আমরা যদি যোগ করি তাহলে একত্র কত মিটার সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো আমরা সেভাবেই এখানে অঙ্কটি লিখব। তাহলে আমরা সমাধান লিখব, ফিতা দুইটির মোট দৈর্ঘ্য মাপার জন্য আমাদের কিন্তু ফিতা দুইটির মোট দৈর্ঘ্যই চেয়েছে। এখানে কি চেয়েছে, একত্রে, মানে মোট দৈর্ঘ্য মাপার জন্য দৈর্ঘ্য দুটিকে আমাদেরকে যোগ করতে হবে। এখানে যে দৈর্ঘ্য দুটি রয়েছে 3 সমস্ত 4-এর 3 এবং 2 সমস্ত 3-এর 1, এটাকে আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা যোগ করি, যোগ তো আমরা ইতিমধ্যে অনেকগুলো করলাম, তো এটা যোগ করা আমাদের জন্য আর কি, আর এমন কি ব্যাপার। তো আমরা যোগ করি, দেখতেছি যে এখানে দুটোই মিশ্র ভগ্নাংশ, তার মানে আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এই পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করতে হবে, তারপর এটাকে যোগ করতে হবে, গুণ আর যোগ। আমরা যোগ করি, 3 4 12, 12, আর এটা যদি আমরা লবের সাথে যোগ করি, লব কত 3, 12 আর 3 কত হয় বলো, 12 আর 3 হয় 15, 15 আমরা লিখলাম, আর নিচে 4, 4ই লিখলাম। এটাকে যদি আমরা অপ্রকৃতে রূপান্তর করি তাহলে হচ্ছে 3 2 6 যোগ 1 কত হচ্ছে 7, 7/3। তো এখন আমরা কি করব, সমহরে রূপান্তর করব। এখন আর আমি লিখে দিলাম না, সরাসরি কিন্তু করতেছি। এখন তো তোমরা বুঝে গিয়েছো যে সিস্টেমটা কি। এখন আমি আর এখানে লিখে দিলাম না যে আমরা সমহরে রূপান্তর করি, সরাসরি তোমরা সমহরে রূপান্তর করতে পারবো, বা এই যে গুণটা না করেও তোমরা সরাসরি 12 এখানে যেটা গুণ হবে সেটা লিখতে পারো। তো দেখো আমাদের কী করতে হবে, এই সমহরে রূপান্তর করার জন্য 4 এবং 3-এর লসাগু বের করতে, হরগুলোর লসাগু বের করতে হবে। 4 আর 3-এর লসাগু কত বল, দেখো কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তার মানে এই দুটো সংখ্যার গুণফলেই হবে 4 আর 3-এর লসাগু, 3 4 12। তার মানে আমাদেরকে কী করতে হবে, এখানে এই 4কে এই হরকে 12 রূপান্তর করতে হবে, এই 3কে বা এই হরকে 12তে রূপান্তর করতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, 4কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 12, তার মানে প্রথম ভগ্নাংশটিকে আমরা 3 দ্বারা গুণ করতে হবে। আর 3কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 12, তার মানে প্রথম ভগ্নাংশটিকে আমাদেরকে 4 দ্বারা গুণ করতে হবে দ্বিতীয় ভগ্নাংশটিকে। তাহলে আমরা গুণ করলাম, প্রথম ভগ্নাংশের লবকে 3 দ্বারা গুণ করলাম, হরকে 3 দ্বারা গুণ করলাম। দ্বিতীয় ভগ্নাংশের লবকে 4 দ্বারা গুণ করলাম, হরকে 4 দ্বারা গুণ করলাম। দেখি কত হয়, 15কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 45, আর যোগ এখানে যদি তুমি 7কে 4 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 4 7 28, আর এখানে 3 4 12। তাহলে দেখো আমরা এখন যোগ করে দিতে পারি, এই 12 আমরা একটা লিখলাম, আর এখানে 45 লবগুলোকে যোগ করে দিই, 45 যোগ 28, তাহলে কত হচ্ছে দেখো, যোগ করে কত হয়, 45 যোগ 28 আমরা যোগ করি, 8 আছে 5 করতে, 8 আছে
5 কত তুমি কত হয় 13, 13 আমরা এখানে 3 লিখতে পারি, হাতে 1, 4 আর এখানে 3 হাতে একটা আমরা যদি এখানে যদি যোগ করে দিই তাহলে হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, আর এখানে 12। দেখো এটাকে কি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় বা লঘিষ্ঠ করা যায়? আর এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা কি করব প্রকৃত মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে নিব। তাহলে আমরা এটাকে ভাগ করি, এই 12 ভাগ আমরা যদি 73 দেই তাহলে আমরা এটা কিন্তু মিশ্র ভগ্নাংশটা পেয়ে যাব। তো 12কে আমরা যদি 6 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 72, আর এখানে ভাগশেষ হচ্ছে 1, তার মানে ভাগফল কত 6, তার মানে 6 সমস্ত, আর হর কত 12, আর ভাগশেষটা হচ্ছে লব, ভাগশেষ হচ্ছে 1, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে কত দৈর্ঘ্য 6 সমস্ত 12 1, এটা আমরা শেষে লিখে দেব যে ফিতা দুইটির দৈর্ঘ্য 6 সমস্ত 12 1। এখন আমরা পরবর্তী অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। পরবর্তী অঙ্কটি দেখো কি বলেছে এখানে, গীতার কাছে 1 সমস্ত 6 5 লিটার ও মামুনের কাছে 13/8 লিটার জুস আছে, কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তো এখানে যদি আমরা এটা যদি আমরা কি করতে চাই, প্রথমে আমাদেরকে দুটি প্রশ্ন করেছে, একটা হচ্ছে কার জুসের পরিমাণ বেশি, তার মানে এই দুটোর মধ্যে কারটা বেশি আছে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তার মানে আমাদেরকে তুলনা করতে বলা হয়েছে। প্রথমে আমাদেরকে কী করতে হবে, এই ভগ্নাংশ দুইটির তুলনা করতে হবে। তুলনা করলে আমরা বুঝে যাব যে কোনটা বড় আর কোনটা ছোট। যারটা বড় তার মানে তার জুসের পরিমাণ বেশি আছে। তারপর আমরা কি করব, কত বেশি আছে, তারপর আমরা বড়টা থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে আমাদের কত বেশি আছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের দুটো কাজ, প্রথমে ভগ্নাংশ দুটির আমাদেরকে তুলনা করতে হবে, তুলনা করার পর দেখব যে কোনটা বড় কোনটা ছোট, তারপর আমরা কি করব দেখব যে কত বেশি আছে, তার জন্য আমাদেরকে এই বড় ভগ্নাংশ থেকে ছোট ভগ্নাংশকে বিয়োগ করতে হবে। তো আমরা এটার উত্তর করার চেষ্টা করি। তো আমরা লিখব গীতা ও মামুনের মধ্যে কার জুই বেশি আছে এটা জানার জন্য ভগ্নাংশ দুটির তুলনা করি। তো ভগ্নাংশ দুটি আমরা লিখলাম, আমরা এই প্রথম ভগ্নাংশটি হচ্ছে 1 সমস্ত 6 1, এটাকে আমরা কি করব অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। আমাদেরকে এই তুলনা করার জন্য বা যোগ বিয়োগ করার জন্য অপ্রকৃতি রূপান্তর করতে হবে, আমরা মিশ্র থেকে করতে পারবো না। তো 6 সমস্ত 11 আর হচ্ছে কি, এটা তো ছিলই, অপ্রকৃত ভগ্নাংশ আগে থেকেই ছিল, কে সমহারে রূপান্তর করি, তাহলে তুলনা করার জন্য আমরা সমহারে রূপান্তর করব। তো সমহারে রূপান্তরের নিয়ম আমরা জেনে গেছি, হরগুলোর লসাগু করব, হরগুলোর লসাগু করো 6 4, 6 4 এর লসাগু দেখো কত হয়, 2 দ্বারা গুণ করলে এখানে 2 দ্বারা ভাগ করলে 3, এটাকে তো এই 8কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 4, তাহলে এখানে গুণ করো 3 2 6 আর 4 6 24, তার মানে আমাদেরকে কি করতে হবে, সমহারে রূপান্তর করার জন্য হরগুলোকে আমাদেরকে 24-এ রূপান্তর করতে হবে। তার জন্য আমরা কি করলাম, প্রথমটাকে 4 দ্বারা গুণ করলাম, দ্বিতীয়টাকে আমরা 3 দ্বারা গুণ করলাম, তাহলে আমাদেরকে সমহারে রূপান্তর হয়ে গেল। তাহলে এখানে 24/44 হলো এবং এখানে 24/39 হলো। তো সমহারে রূপান্তর করার পর যে ভগ্নাংশের লবটা বড় সেটাই কিন্তু বড়, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 44 আর এখানে হচ্ছে 39, তার মানে 44 বড় না 39 বড় বলো তো, 44 বড়, তারপরে এই ভগ্নাংশটি হচ্ছে বড়। আর এই ভগ্নাংশটি কোন ভগ্নাংশ, এই ভগ্নাংশটি 6/11/6, এটি হচ্ছে বড় আর এটি হচ্ছে কত ছোট। আর এটি কার বলো তো, এটি হচ্ছে আমরা দেখি এটি কার, এটি হচ্ছে গীতার কাছে এত লিটার জুস আছে, তার মানে গীতার কাছে বেশি আছে। কার জুসের পরিমাণ বেশি, আমরা কি লিখব যে গীতার, এখানে আমরা লিখব সবার শেষে লিখব যে গীতার জুসের পরিমাণ বেশি আছে, গীতার জুসের পরিমাণ বেশি আছে, এটা আমরা সবশেষে লিখে দেব, কারণ আমরা দেখলাম তুলনা করে দেখলাম যে এটা হচ্ছে বড় আর এটা হচ্ছে গীতার জুসের পরিমাণ বেশি আছে। তো আমাদেরকে কিন্তু দুটি প্রশ্ন করেছিল, একটি প্রশ্নের উত্তর আমরা সমাধান করলাম। এখন আমাদেরকে কী করতে হবে, আরও একটি প্রশ্ন, এখানে আমাদেরকে বলেছে যে কত বেশি আছে, এখানে আমাদেরকে কী বলেছে যে কত বেশি আছে, এটা জানার জন্য আমাদেরকে কী করতে হবে, বিয়োগ করতে হবে, কোনটা থেকে কোনটা, বড়টা থেকে ছোটটা। বড়টা কোনটা, এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট। এই গীতা এবং মামুনের যে জুসের পরিমাণটা রয়েছে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত বেশি আছে সেটা আমরা বের করতে পারবো। তো এই জন্য আমরা কী করব, সমহারে রূপান্তর করব। সমহারে এই যে এখানে আমরা রূপান্তর করেছি না সমহারে, এই যে
এই ভগ্নাংশ দুটির কিন্তু আমরা এখানে সমঘরে রূপান্তর করেছি, তো সেটাই আমরা সরাসরি লিখে দেব 44 24, আর এখানে বিয়োগ হচ্ছে 39 বাই কত 24। তারপর আমরা কি করব, বিয়োগ করে দেব। তো আমরা লিখব 24, তারপর আমরা 44 থেকে 39কে বাদ দিলে আমাদের উত্তর হয়ে যাবে 44 থেকে 39 কত হয় 5, তার মানে 5/24। তো এই এত পরিমাণ জুস আমাদের বেশি আছে। কার বেশি আছে? এই গীতার এই পরিমাণ জুস বেশি আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে যে 10 নম্বর অঙ্কটি রয়েছে সেটার উত্তর হচ্ছে এটা। এখন আমরা পরবর্তী অঙ্কটি, এই অধ্যায়ের সবশেষ অঙ্কটি করার চেষ্টা করব। এখানে আমাদেরকে 11 নম্বরে কি বলেছে দেখো। 11 নম্বরে বলেছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পশ্চিমে, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে এত কিলোমিটার পূর্বে অবস্থিত। তো ক নম্বরে বলেছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে সবুজের বাড়ি আর এটা হচ্ছে মিতুর বাড়ি। এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। আর খ নম্বরে কী করে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এটা হচ্ছে বিদ্যালয়, এটা থেকে কার বাড়ি নিকটবর্তী সেটা আমাদেরকে বের করতে হবে। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, আর একটা হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো এই অঙ্কটি যদি আমি তোমাদেরকে একটু কিভাবে করতে হবে এটা বুঝিয়ে দেই, তাহলে এখানে খাতা কলমে ধরো এটা হচ্ছে সবুজের বাড়ি, এটা কার বাড়ি, এটা হচ্ছে সবুজের বাড়ি। এই সবুজের বাড়ি থেকে এটা হচ্ছে বিদ্যালয়, এটা হচ্ছে বিদ্যালয়, আর এটা হচ্ছে কার বাড়ি, এখানে আরেকজন কে আছে, মিতুর বাড়ি। এটা হচ্ছে মিতুর বাড়ি। এখন বলেছে যে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে পূর্বে মানে এই দিকে, পূর্বে হচ্ছে কত কিলোমিটার দূরে অবস্থিত, 8/3 এই কিলোমিটার দূরে পূর্বে অবস্থিত। এই দিকে এটা হচ্ছে বিদ্যালয়, এখান থেকে এত কিলোমিটার পূর্বে হচ্ছে পশ্চিমে অবস্থিত। আর মিতুর বাড়ি হচ্ছে পূর্বে, এই বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। তো এখন প্রথম প্রশ্নে আমাদেরকে বলেছে যে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্বটা কত। দেখো এখানে যদি আমরা ধরো এটা হচ্ছে সবুজের বাড়ি, এই সবুজের বাড়ি থেকে প্রথমে আমাদেরকে কোথায় আসতে হবে, স্কুলে আসতে হবে। আর এই সবুজের বাড়ি থেকে তুমি যদি স্কুলে আসো তাহলে কত কিলোমিটার আসবে, এই 8/3 কিলোমিটার। আর তারপর আমাদেরকে যেতে হবে কত কিলোমিটার, আবার এই স্কুল থেকে আমাদের মিতুর বাড়ি পর্যন্ত এত কিলোমিটার যেতে হবে। তার মানে আমাদেরকে মোট প্রথমে এত কিলোমিটার যেতে হবে, তারপর এত কিলোমিটার যেতে হবে। এই সবুজের বাড়ি থেকে তুমি যদি মিতুর বাড়ি যেতে চাও তাহলে প্রথমে এত কিলোমিটার তোমাকে হাঁটতে হবে, তারপর এত কিলোমিটার যেতে হবে। মানে এই দুটোর যোগফলই হচ্ছে সবুজের বাড়ি এবং মিতুর বাড়ির দূরত্ব। তো এটাই আমরা এখন করার চেষ্টা করব। তারপর আমাদেরকে কি করেছে, আমাদেরকে পরবর্তী প্রশ্নটি বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তো বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, দেখো এটা যদি আমরা জানতে চাই তাহলে এটা হচ্ছে ধরো বিদ্যালয়, তুমি একবার এদিকে গেলে একবার এদিকে গেলে, তো কার বাড়ি নিকটবর্তী মনে হলো যার বাড়ির দূরত্বটা কম, বিদ্যালয় থেকে যার বাড়ি কাছে বা কিলোমিটার দূরত্বটা কম তার বাড়িটাই নিকটবর্তী। তার মানে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে কিলোমিটার দুটি দেওয়া আছে এই দুটির মধ্যে ছোট কোনটা, যেটা ছোট সেটাই হচ্ছে নিকটবর্তী। আর এই দুটোর বিদ্যালয় থেকে এই সবুজ এবং মিতুর বাড়ির পার্থক্য কত সেটা আমরা কিভাবে বের করব, এইটা থেকে এটা যদি তুমি বাদ দাও তাহলে কিন্তু পার্থক্যটা বের হয়। পার্থক্য মানেই আমরা জানি বিয়োগ। তো এইভাবেই এখন আমরা এই অঙ্কটি করার চেষ্টা করব। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটি যদি করতে চাই, ক নম্বরে আমাদেরকে বলেছে যে সবুজের ও মিতুর বাড়ি বিদ্যালয় থেকে পরস্পর বিপরীত দিকে অবস্থিত, তাই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব নির্ণয়ের জন্য যোগ করতে হবে। মানে আমাদেরকে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত সেটা নির্ণয়ের জন্য আমাদেরকে কী করতে হবে, যোগ করতে হবে। তো আমরা যোগ করি। কেন যোগ করতে হবে আমি তো তোমাদেরকে বলে দিলাম। তো আমরা কি করব, সমঘরে রূপান্তর করব। 8 আর 12 লসাগু কত হয়, আমরা দেখি 8 আর 12 লসাগু প্রথমে আমরা 2 দ্বারা ভাগ করি, 4 হচ্ছে এখানে 6, আবারও 2 দ্বারা যায় 2,
2 আর এখানে 3 8 যায় না, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 4 3 8 24। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, হরকে 24-এ রূপান্তর করতে হবে, এটাকেও 24-এ রূপান্তর করতে হবে। তো 8কে কত দ্বারা গুণ করলে 24 হয়? 8কে যদি তুমি 3 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে 24। তার মানে প্রথম ভগ্নাংশটিকে আমরা 3 দ্বারা গুণ করব। 3 গুণন 3, আর এখানে 8কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে 24, 3 অষ্টে 24। আর 12কে কত দ্বারা গুণ করলে 24 হয়? 12কে 2 দ্বারা গুণ করলে 24 হয়। তার মানে দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা 2 দ্বারা গুণ করব, 12 গুণন 2। তাহলে আমরা কি পেলাম? সমহর পেয়ে গেলাম। সমহর আমরা পেয়ে গেলাম। 3 গুণ 3 কত হয়? 9, আর 8 গুণ 3 হয় 24। এখানে 5 গুণন 2 হচ্ছে 10, আর 12 দুগুণ হচ্ছে 24। আমরা সমহর পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা এখন যোগ করে দিলেই কিন্তু সবুজ আর মিতুর বাড়ির দূরত্ব, মোট দূরত্ব কত সেটা আমরা পেয়ে যাব। বিদ্যালয় থেকে সবুজ আর মিতুর মোট দূরত্বটা আমরা এখন পেয়ে যাব। তো আমরা কি করব? 9 যোগ 10 করে দেব। 9 যোগ 10, তাহলেই কিন্তু আমাদের এখানে হয়ে যাবে। তাহলে 9 যোগ 10 কত হয়? 19/24। এটা হচ্ছে আমাদের মোট দূরত্ব। তাহলে আমাদের ক নাম্বার উত্তর কিন্তু হয়ে গেল। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব এত, 19, 24/19। তো এখন দেখো আমাদেরকে খ নাম্বারে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। তার মানে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী এটা জানার জন্য সবুজের বাড়ির দূরত্বটা আর মিতুর বাড়ির দূরত্বটার মধ্যে কোনটা ছোট সেটা আমাদেরকে জানতে হবে। তো ভগ্নাংশ দুটির মধ্যে তুলনা করি। 8/3 এবং 12/5, এটার মধ্যে তুলনা করতে গেলে আমাদেরকে কী করতে হবে? সমহরে রূপান্তর করতে হবে। এখানে আমরা সমহরে রূপান্তর করেছি ক নাম্বারে, সেটাই আমরা এখানে লিখলাম। লেখার পর দেখলাম যে এখানে 9টা ছোট এবং 10টা হচ্ছে বড়। তার মানে এই ভগ্নাংশটি বা এই ভগ্নাংশটি হচ্ছে বড়। তার মানে আমরা লিখলাম যে এটা বড়। এটা কার বাড়ি বলতো? মিতুর বাড়ি। মানে তার মানে মিতুর বাড়ি হচ্ছে বেশি দূরত্বে অবস্থিত। আমরা লিখব কি? বিদ্যালয় থেকে মিতুর বাড়ি বেশি দূরত্ব মানে কি? সবুজের বাড়ি হচ্ছে কাছে। বিদ্যালয় থেকে কার বাড়ি কাছে? এই সবুজের বাড়ি। সবুজের বাড়ি কোনটা? এই যে, তো এই যে এখানে যে দূরত্বটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সবুজের বাড়ির দূরত্ব। এই সবুজের বাড়ির দূরত্বটা কি? ছোট। তার মানে ছোটটা কাছাকাছি, মানে এই সবুজের বাড়ি যেতে কম সময় লাগবে। তার মানে আমরা লিখতে পারি যে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি কাছে। তো এখন আমাদেরকে বলেছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। তো এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। বিয়োগ করার জন্য আমরা কি করব? সমহরে রূপান্তর করব। তো আমরা সমহরে কিন্তু রূপান্তর করেছি। আমরা বড়টা থেকে ছোটটা কিন্তু বিয়োগ করব, ছোট থেকে বড় বিয়োগ করব না। যেহেতু মিতুর বাড়ি বড়, মিতুর বাড়ির দূরত্বটা বেশি, এজন্য আমরা মিতুর বাড়ির দূরত্বটা প্রথমে লিখলাম। তারপর সবুজের বাড়ির দূরত্বটা ছোট বা কম, এজন্য আমরা পরে লিখলাম। তারপর আমরা কি করলাম? সমহরে রূপান্তর করলাম। আমরা ক নম্বরেও সমহরে রূপান্তর করেছি, খ নম্বরেও কিন্তু যে তুলনা করতে সমহরে রূপান্তর করেছি, সেটাই আমরা এখানে লিখলাম। লেখার পর আমরা বিয়োগ করে দেব 24। এখানে আমরা 10 থেকে 9 বিয়োগ করে দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। কত হচ্ছে? 1/24। তার মানে সবুজের থেকে মিতুর বাড়ির দূরত্বের পার্থক্য হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের উত্তর। তো এটাই হচ্ছে তোমাদের যে অধ্যায়টির বা চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ সমাধান। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো কিনা সেটা লাইক দিয়ে জানিয়ে দাও। আর তোমাদের বৃত্তি পরীক্ষার যে অনলাইন ব্যাচ হবে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করো।